আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গণিত চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব। আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিগত সালের আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট নিয়মে, যেন মাত্র 5 সেকেন্ডেই আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। সকল চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? খেয়াল করুন, 15 থেকে 30 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো হলো 17, তারপর হচ্ছে আমাদের 19, 23 এবং 29। এগুলো হলো আমাদের 15 থেকে 30 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা। এখন যদি আমরা এই সবকটি যোগ করি, অর্থাৎ 17 যোগ 19 যোগ 23 যোগ 29 যোগ করলে যোগফল যা হবে তাই হবে সঠিক উত্তর। যোগ করলে হবে 88, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 88। অপশন ক হলো সঠিক উত্তর। 125 এর 125% সমান কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে করার জন্য আমাদের 125, তাহলে 125 এর কত পার্সেন্ট? 125%। যেহেতু পার্সেন্ট আছে তাহলে আমরা লিখতে পারি 125 বাই হচ্ছে 100। তাহলে এখানে যদি আমরা এখন উপরে গুলো গুণ দিয়ে দিই, 125 গুণ 125, তাহলে 125 গুণ 125 গুণ দিলে হবে 15,625, আর নিচে আমাদের 100 থেকে যাবে। এখন যদি আমাদের এটাকে ভাগ করি তাহলে সহজ কথা, 2 ঘর আগে দশমিক দিয়ে দেন, যেহেতু দুইটা শূন্য আছে, তাহলে 156.25 হবে সঠিক উত্তর। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর। চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? এই টাইপের অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতেই বারবার দেখা যায়। এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে করার জন্য আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা কি পরিমাণ হ্রাস করতে হবে বলছে। তাহলে হ্রাস ইকুয়াল টু আমাদের হচ্ছে উপরে হচ্ছে মূল্য বৃদ্ধি, ইন্টু হচ্ছে আমাদের 100, এবং নিচে হবে 100 যোগ মূল্য বৃদ্ধি। জাস্ট এইটুকু শুধু মনে রাখলেই এই টাইপের যত অঙ্ক আছে সবকিছুই সহজেই করে ফেলতে পারবেন, যে আমাদের এই টাইপের অঙ্কগুলো করার জন্য। তাহলে আমাদের এখানে কত বলা হয়েছে, যে মূল্য বৃদ্ধি কত? 15 টাকা। তাহলে আমাদের 15 গুণ হচ্ছে 100, এবং নিচে 100 যোগ হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে 15 টাকা, তাহলে 15। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান চলে আসবে। নিচে আমাদের হচ্ছে 115 এবং উপরে হচ্ছে 100, 100 গুণ 15, তাহলে আমাদের 1500। তাহলে এখানে আমাদের যদি এটাকে ভাগ করি তাহলে উত্তর হবে 13.04 এত পার্সেন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সঠিক উত্তর। শতকরা সুদের হার 8 টাকা থেকে বেড়ে 12 টাকা হওয়ায় জলিল সাহেবের আয় 4 বছর 256 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে শর্টকাট পদ্ধতি এখানে ব্যবহার করব, যে তার সুদের কথা হচ্ছে যে সুদের হার 8 টাকা থেকে বেড়ে 12 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম বের করতে হবে যেখানে বৃদ্ধি কত টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যদি বৃদ্ধি বের করি তাহলে বৃদ্ধি হলো
আমাদের 12 থেকে 8 মাইনাস সমান সমান 4, অর্থাৎ 4% কি হয়েছে, তার সুদের হার বৃদ্ধি পেয়েছে। কত টাকা? 256 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 4 বছরে কত বাড়ছে? 256 টাকা। 256 টাকা। তাহলে 1 বছরে কত? 1 বছর হবে, আমরা যদি ভাগ করে দেই 256 ভাগ হচ্ছে 4 সমান সমান 6 আর হচ্ছে 4, 64 টাকা 1 বছরে। এখন আমরা যদি এটাকে ঐকিক নিয়মে করে ফেলি, শতকরায় কত, তাহলে 4% আমাদের লিখতে পারি 4% সমান হচ্ছে 64 টাকা। হ্যাঁ, এবং হচ্ছে তাহলে 1% সমান কত হবে? 1% হবে 64 বাই কত? 4, অতএব 100%। তাহলে আমাদের অঙ্কটা শেষ। অতএব 64 গুণ 100 বাই হচ্ছে 4। আমরা 4 দিয়ে কাটতে পারি, এখানে 64 যেহেতু 4 দিয়ে 64 কাটলে হবে 4 × 64, তাহলে 1600 টাকা। সঠিক উত্তর হচ্ছে 1600 টাকা তার মূলধন ছিল। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা সহজেই এই শর্টকাট পদ্ধতিটা মনে রেখে মাত্র খুব কম সময়ে করে ফেলতে পারবেন। একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তবে 5% ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে সুপার শর্টকাট নিয়মটি দেখব সেটি হলো যে 15% ক্ষতি এখানে, আবার এখানে 5% ক্ষতি। তাহলে আমাদের ক্ষতিটা কত? যে আমরা দেখি যে দুটি যেহেতু ক্ষতি, তাহলে আমাদের 15% ক্ষতি থেকে যখন আমরা 5% ক্ষতি বাদ দেই তাহলে আমাদের 10% ক্ষতি। এখন খেয়াল করুন, এই 10% জন্য কত? যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তাহলে এই 10% সমান হচ্ছে আমাদের কত? 200 টাকা। তার আমরা লিখতে পারি 10% সমান আমাদের 200 টাকা। তাহলে 1% কত? 1% হচ্ছে 200/10। অতএব আমাদের 100% কত হবে? অতএব 100% সমান সমান হবে আমাদের 200 গুণ হচ্ছে 100 আর নিচে হচ্ছে আমাদের 10। 0 0 কাটা দেন, তাহলে 200 গুণ 10 তার মানে 2000 টাকা। সঠিক উত্তর হচ্ছে আমাদের কত? 2000 টাকা। অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন খ হলো সঠিক উত্তর। আশা করছি এই টাইপের অঙ্কগুলো সহজেই আপনারা এইভাবে শর্টকাট পদ্ধতিতে করতে পারবেন। 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো আমরা অনেক আগেই করেছিলাম আমাদের লসাগু গসাগুর যে অঙ্কগুলো সেখান থেকে। এখানে খেয়াল করুন, যেহেতু সর্বোচ্চ বলা হয়েছে তাহলে অবশ্যই এখানে কি করতে হবে যে আমাদের 30 এবং 36 এর গসাগুই হবে আমাদের সর্বোচ্চ বালকের সংখ্যা। তাহলে আমরা এখানে 30 এবং হচ্ছে 36 এর গসাগু যদি করি, এর গসাগুটাই হবে সর্বোচ্চ বালকের সংখ্যা। তাহলে গসাগু যদি করি আমরা 2 দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এখানে 15 আর এখানে হচ্ছে আমাদের 18 এবং আমরা 3 দিয়ে, এখানে অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে দিবেন, তাহলে গসাগুর ক্ষেত্রে মৌলিক সংখ্যা দিয়ে দিবেন যেন সবগুলোতেই যায়, ভাগ যায় আর কি। এরপর হচ্ছে আমাদের 5, এখানে 6। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই সংখ্যাগুলো গুণ করব, শুধু এই দিকে যে সংখ্যাগুলো থাকবে নিচের গুলো। লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলি গুণ করি, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা শুধু আমাদের এই পাশের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ করব। তাহলে আমাদের 2 গুণ 3 হচ্ছে নির্ণয় গসাগু, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ বালকের সংখ্যা হবে 6 জন। অর্থাৎ 6 জন বালকের মধ্যে আম এবং লিচুগুলো নিঃশেষে বিভাজ্যে ভাগ করে দেওয়া যাবে। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা? খেয়াল করে, এখানে মোট টাকা দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে। বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম টাকার পার্থক্য কত। তাহলে আগে বৃহত্তম ক্ষুদ্রতম টাকাটা বের করতে
হবে। যেহেতু আমাদের এখানে অনুপাত কত আছে, যে 2, 4 এবং হচ্ছে 5, অর্থাৎ অনুপাত দ্বয়ের যোগফল হলো কত আমাদের 4, 5, 9, 2, 11, অর্থাৎ অনুপাত দ্বয়ের যোগফল হচ্ছে 11। এখন আমাদের যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করে নেই। ক্ষুদ্রতম মোট টাকা হচ্ছে 143 এর কত হবে, 143 এর 11, যেহেতু যোগফল যা পেয়েছি 11, এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ 2 অনুপাত আছে, তাহলে 2 আমরা যদি কাটি তাহলে এটা হবে আমাদের কত, কাটলে হবে 13, 13, 13 দিয়ে কাটতে পারি এটাকে, আমাদের 11 × 13 হচ্ছে 143, তার মানে 13 দুগুণে 26, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম 26। এবং যদি আমরা বৃহত্তম সংখ্যাটি বের করি, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে একইভাবে আমাদের 143 এর কত হবে, আমাদের নিচে হবে 11, এবং সর্বোচ্চ অনুপাত কত আছে 5, তাহলে উপরে হবে আমাদের 5। তো একইভাবে যদি আমরা এটাকে কাটি, কতবার যাবে, 11 × হচ্ছে 13, তাহলে 5, 13 হচ্ছে 65, তাহলে হলো আমাদের 65। এখন বলছে এই দুইটির অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম পার্থক্য, অংশের পার্থক্য কত, অর্থাৎ পার্থক্য হবে 65 - 26 ইকুয়াল টু হলো আমাদের 65 থেকে 26 মাইনাস করলে থাকে হচ্ছে আমাদের 39, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের 39, অপশন ঘ হলো সঠিক উত্তর। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? খেয়াল করুন, গড় বের করার জন্য যে আমাদের সূত্রটি সেটি হলো, যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, তাহলে আমাদের গড় হবে, যে আমরা জানি গড় ইকুয়াল টু আমাদের প্রথম সংখ্যা, এরপর হচ্ছে আমাদের যোগ শেষ সংখ্যা, আমরা শুধু সংখ্যা লিখিনি, শেষ লিখেছি, প্রথম সংখ্যা কিন্তু শেষ সংখ্যা, এবং বাই হচ্ছে 2, বাস এই সূত্র দিয়েই আমরা বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কত ছিল, যে স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের কত, অবশ্যই 1, যোগ শেষ অর্থাৎ 10টি বলছে, প্রথম 10টি সংখ্যা, তাহলে আমাদের হচ্ছে 10 বাই হচ্ছে 2, তাহলে 11/2, অর্থাৎ 5.5 হলো আমাদের গড়। সঠিক উত্তর হচ্ছে অপশন খ হবে সঠিক উত্তর। খুবই কমন একটি অঙ্ক, যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এই টাইপের অঙ্কগুলো, যে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে। এই টাইপের অঙ্কগুলো ঐকিক থেকে আমাদের বিভিন্ন পরীক্ষাতেই অবশ্যই আসে। এই টাইপের অঙ্কগুলো সহজেই সমাধান করার জন্য আমরা যে সুপার শর্টকাট সূত্রটি মনে রাখবো, সেটি হলো, আমাদের বের করতে বলা হয়েছে সময়, তাহলে আমাদের সময় ইকুয়াল টু, আমরা এই সূত্রটি মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবো। আমরা এখানে লিখব প্রথম ক্ষেত্রের লোক, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা লোক লিখলাম, প্রথম ক্ষেত্রের লোক ইনটু আমাদের প্রথম ক্ষেত্রে সময়, প্রথম ক্ষেত্রে যে সময়টুকু আমাদের দেওয়া থাকবে, প্রথম ক্ষেত্রে সময়, এবং নিচে লিখবো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে লোকটা চাওয়া হয়েছে সেটা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে লোক। আমাদের প্রশ্নের সাথে একটু সূত্র একটু মিলাই, তাহলে সহজেই আমরা বুঝতে পারবো। যে খেয়াল করুন এখানে, যে প্রথম ক্ষেত্রে লোক কত, সে প্রথম ক্ষেত্রে লোক হচ্ছে 15 জন, 15 জন, প্রথম ক্ষেত্রে সময় কত ঘন্টা, 3 ঘন্টা, অর্থাৎ প্রথম লাইনে যা থাকবে সেটা হচ্ছে প্রথম, সহজ কথা। তাহলে প্রথম ক্ষেত্রে লোক 15 জন, সময় হচ্ছে 3 ঘন্টা, এবং এরপরে দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা দেওয়া আছে কত, 5 জন। জাস্ট এখন শুধু এই 3টা মান আমরা এখানে বসাই দিব। তাহলে প্রথম ক্ষেত্রে লোক হচ্ছে আমাদের কত, 15, 15 গুণ প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে আমাদের 3 ঘন্টা, আর দ্বিতীয় ক্ষেত্রে লোক হচ্ছে আমাদের 5 জন। বাস এখন কাটাকাটি যদি করি, 3 × 5 = 15, তাহলে 3 3 হচ্ছে আমাদের 9, অর্থাৎ সময় হচ্ছে 9 ঘন্টা। সঠিক উত্তর হলো অপশন গ। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো যদি এই শর্টকাট সূত্রটি মনে রাখেন, তাহলে এই টাইপের ঐকিক নিয়মগুলো সহজেই
করে ফেলতে পারবেন। 2x + 1 এর বর্গ কত? খেয়াল করুন, এর বর্গ মানে a + b হোল স্কয়ার করলে এটা যা আসবে তাই হবে সঠিক উত্তর। তাহলে 2x + 1 হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের কত? a স্কয়ার। a স্কয়ার মানে কত আমাদের? যে 2x হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2x 2ab হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1। তাহলে এখানে গুণ করুন, 2 দুগুণে কত? 4, তাহলে 4x স্কয়ার, আর এখানে 2 দুগুণে 4, তাহলে 4x। তাহলে সঠিক উত্তর দেখেন 4x স্কয়ার 4x প্লাস 1, এটি হবে সঠিক উত্তর। অনেক সময় আমরা প্রশ্ন দেখেই একটু ভয় পেয়ে যাই কিংবা সহজভাবে চিন্তা করি না, যে কারণে হচ্ছে আমরা সহজ অঙ্কগুলো পরীক্ষা খাতায় ইজিলি ভুল করে আসি। 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে? তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে মাঝে মাঝে আসে, তো আমরা সহজেই মনে রাখবো, অত কোনো কিছু চিন্তা করার দরকার নাই। সহজে মনে রাখবেন যে এইখানে মাঝখানে, অর্থাৎ আমরা যদি এটাকে বর্গ বানাই, এটাকে a স্কয়ার বানাবো আর লাস্টে এটাকে b স্কয়ার। আমরা জানি যে বর্গের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার। তাহলে খেয়াল করুন, এখানে যদি আমরা এটাকে 4x, তাহলে এটা যদি আমরা a স্কয়ার বানাই, a স্কয়ার কেমনে বানাতে পারি? যে 2x কত হোল স্কয়ার, তাহলে এটা আমাদের a স্কয়ার। আর এই মাঝখানে আমাদের b স্কয়ার আছে, b স্কয়ারটা কত আমাদের? 3y স্কয়ার দিতে পারি, তাহলে এটা আমাদের কত? b স্কয়ার। তাহলে এটা a স্কয়ার, এটা b স্কয়ার। তাহলে বর্গের সূত্রের মাঝখানে কি বসবে? অবশ্যই আমাদের মাঝখানে বসবে কত? যে 2ab, তাহলে 2 এটা হচ্ছে 2, a কত? 2x, b কত? 3y, তাহলে 3y, অর্থাৎ আমাদের 2 এটা হচ্ছে সূত্রের 2, a কত? 2x, b কত? 3y, অর্থাৎ আমরা এটাকে a বানাইছি, a স্কয়ার বানাইছি, এটাকে b স্কয়ার বানাইছি। তাহলে এখন যদি 2ab বসাই, তাহলে আমাদের মানটা কত আসে? যে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12x এবং হচ্ছে y, অর্থাৎ 12xy, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। মাঝে মাঝে আমাদের পরীক্ষায় লগ থেকে অঙ্ক আসে, তাই লগ এই টাইপের অঙ্কগুলো সমাধান আমরা সহজেই করতে পারি। খেয়াল করে এখানে দেওয়া আছে log 10⁵ প্লাস log 10 স্কয়ার ইকুয়াল টু কত? তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা লিখতে পারি, দেখেন কি দেওয়া আছে, যে আমাদের দেওয়া আছে log 10⁵ প্লাস log 10 স্কয়ার। যেহেতু এখানেও log 10, এখানেও কত? log 10, তাহলে ইজিলি আমরা কি করতে পারি? log 10টাকে রেখে দিতে পারি। তাহলে আমাদের কত থাকবে? যে log 10, আর এখানে কত আছে আমাদের? 5 এবং 2, তাহলে 5 ইন্টু হচ্ছে আমাদের 2, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ log 10⁻10। তাহলে log আমরা জানি যে log a⁴ ইকুয়াল টু কত? 1, মানে আমাদের একটা লগের সূত্র আমাদের জানা আছে, যে কি? log a⁴ ইকুয়াল টু কত? 1। তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি কত? এটার মান হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর হবে 1। অপশন খ হলো সঠিক উত্তর। 1 2 3 5 8 13 21 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? খেয়াল করুন, এখানে যে ধারাটি তৈরি হয়েছে, যে প্যাটার্ন মেনটেন করেছে, আমরা দেখতে পারি, দেখুন যে প্রথম দুইটি যোগ করলে তৃতীয় পদটি গঠিত হয়েছে, অর্থাৎ 1 এবং 2 যোগ করলে হয় কত? 3, আবার 2 এবং 3 যোগ করলে কত হয়? 5, অর্থাৎ প্রথম দুইটি পদ যোগ করলে তৃতীয় পদ হচ্ছে। তাই একইভাবে আমাদের শেষের এই দুইটি পদ যদি যোগ করি, 21 এবং 34, 21 এবং 34 যোগ করলে কত হয়? যোগ করলে হবে আমাদের 21 এবং 34 যোগ করলে হচ্ছে 55। তাহলে সঠিক উত্তর হবে আমাদের ক হলো সঠিক উত্তর। 2 3 2 4 6 4 4 3 7 উপাত্তগুলোর প্রচুরক কত? আমরা জানি কোনো একটি তথ্যের ভিতরে উপাত্তগুলোর ভিতরে
যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে সেটি হচ্ছে প্রচুরক। এখানে খেয়াল করুন যে আমাদের পদত্বে যে উপাত্তগুলো দেওয়া আছে সেখানে 4 মোট 3 বার দেওয়া আছে, তাই এখানে প্রচুরক হবে 4। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি আমরা জানি তাকে বলা হয় কি? একদমই সহজ, সমকোণ। ত্রিভুজের কয়টি মধ্যমা? ত্রিভুজের মধ্যমা কয়টি থাকে? এটি বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে শিক্ষক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। ত্রিভুজের মধ্যমা থাকে হচ্ছে 3টি। দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? খেয়াল করুন, দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য এখানে যে শর্তটি যথেষ্ট নয় সেটি হলো যে একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান, এটি শুধু যথেষ্ট নয়। কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি, যদি একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হয় তাহলে হবে সেটি একটি আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ হয়? এই টাইপের তথ্যগুলো মাঝে মাঝে আমাদের অবশ্যই মনে রাখতে হয়, কেননা এই টাইপের প্রশ্নগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। উত্তর হচ্ছে দ্বিগুণ। cos 120 ডিগ্রি এর মান কত? cos 120 ডিগ্রি এর মান হলো -12। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য উপযোগী। আশা করছি এখান থেকে আমাদের পরীক্ষায় বা এই টাইপের অঙ্কগুলোই আপনাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, এবং সফলতার সাথে খুব দ্রুত সময়ে আপনারা যদি প্র্যাকটিস করেন, যখন অঙ্ক ক্লাসগুলো করবেন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন যেন আপনি সেটাকে প্র্যাকটিস করতে পারেন। আপনাকে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে।